এই জগতের সম্পর্কের মতো শক্তিশালী আর কিছুই নেই। মা বাবা, সন্তান, ভাই বোন কিংবা বন্ধু, ভালোবাসার শিকড় আমাদের প্রত্যেকের হৃদয়ের অনেক গভীর। কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত ভালোবাসা বা মায়া অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। আপনজন জীবন থেকে দূরে সরে গেলে বুকে যে মুজোড় দিয়ে ওঠে, সেই সুখ মানুষ সবসময় সামলাতে পারে না, আর তখনই জন্ম নেয় এক অবদমিত আকাঙ্ক্ষার, যা ডেকে আনতে পারে এক চরম সর্বনাশ। আজ আপনাদের শোনাব এমন এক কাহিনী, যেখানে এক মায়ের ভালোবাসা পরিণত হয়েছে হাড় হিম করা আতঙ্কে। সুখ যেখানে অন্ধবিশ্বাসে রূপ নেয়, সেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে যায়। আপনারা তৈরি তো? শুনুন আমাদের আজকের বিশেষ গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প, মাঘের রাতে চায়ের দোকানে। পৌষ সংক্রান্তির হুরল্য সদ্য শেষ হয়েছে, কিন্তু বিদায়বেলায় শীত যেন তার শেষ কামড়টা বসিয়ে দিয়ে যাচ্ছে। এই মাঘ মাসের শুরুতেই হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা ফরিদপুর গ্রামের। সন্ধে নামতে নামতেই ঘন কুয়াশার চাদর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে গ্রামটাকে। হাত বাড়ালে দৃশ্যমানতা প্রায় শূন্য। কেবল দূরে দু একটি টিমটিমে হারিকেনের আলো যেন কুয়াশার সমুদ্রে ভাসমান দ্বীপের মতো ধকছে। বাঁশবাগানের ঝোপ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একঘেয়ে ডাক, আর মাঝে মাঝে দূরের কোনো বাড়ির পোষা কুকুরের করুণ আর্তনাদ। সে নিস্তব্ধতাকে খানিক সময়ের জন্য ভেঙে চুরমার করে দিচ্ছে। গ্রামের শেষ প্রান্তে তেঁতুল গাছটার নিচে গপু চাচার একচালা চায়ের দোকানটা। এই গনগনে শীতেও দোকানের ভিতরটা বেশ সরগরম। মাটির উনুনে গনগনে আজ, আর কেটলির মুখ দিয়ে বেরোনো গরম ধোঁয়া, আর জটলা পাকানো কিছু মানুষের গলার স্বর। ও গপু চাচা, আমাকে একটা। সব মিলিয়ে ওখানকার পরিবেশটা বাইরের জগৎ থেকে আলাদা। গপু চাচার এই দোকানটা গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর একমাত্র আশ্রয়স্থল, যেখানে সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। জাকিয়ে বসা আড্ডায় উপস্থিত আছে বিধু মণ্ডল, ফজলু মিয়া, মাধবদা, শিবুদা, কার্তিক দাস আর রহমত আলী। কার্তিক দাস গামছা দিয়ে কান মাথা মুড়ে বিড়িতে সুখ টান দিচ্ছিল, আর ফজলু মিয়া গত সপ্তাহ হাটের দরদাম নিয়ে মাধবদার সাথে তর্ক করছিল। আর ঠিক তখনই দোকানের বাইরের শুকনো পাতার ওপর খসখস শব্দ তুলে একটা সাইকেল এসে থামল। জং ধরা ব্রেক কষার আওয়াজ পেতেই ভেতরের আলোচনা মুহূর্তের জন্য থামল। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে আপাদমস্তক কালচে ছাই রঙের গোটা চাদরে মুড়ে দোকানের ভেতরে প্রবেশ করলেন বকুল গুপ্ত। বকুলবাবুকে দেখেই দোকানের আবহাওয়ায় একটা খুশির হাওয়া খেলে গেল। শিবুদা বেঞ্চ থেকে একটু সরে জায়গা করে দিতে দিতে বললেন, আরে কি হে ডাক্তারবাবু, আজ হঠাৎ যে গরিবের ডেরায়? গত মাসে এসেই একবার এসেছিলেন, তারপর তো মশাই আপনার টিকিটেরও দেখা নেই। বিধুমণ্ডল পাশ থেকে ফোড়ন কাটল। ডাক্তার মানুষ, ব্যস্ততা তো থাকবেই, কিন্তু ডাক্তারবাবু, আপনার এই হঠাৎ উদয় হওয়াটা ওই ঈদের চাঁদের মতন মনে হচ্ছে। বকুলবাবু গায়ের চাদরটা একটু আলগা রেখে বেঞ্চে বসতে বসতে ম্লান হাসলেন। বললেন, আর বলো না হে, যা জাকিয়ে ঠান্ডা পড়েছে, এই শীতে রোগী দেখা ছাড়া ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। তবে আজ না বেরিয়ে উপায় ছিল না। গিন্নি গেছে বাপের বাড়ি নবীনগঞ্জে, সেখানে নাকি পিঠে বুলির মস্ত উৎসব হচ্ছে। ফাঁকা বাড়িতে একা একা মনটা কেমন আনচান করছিল, দেয়ালগুলো যেন গিলতে আসছিল। তাই ভাবলাম, গপু চাচার দোকানের সেই আদা দেওয়া চায়ের ধোঁয়া আর তোমাদের আড্ডা, এই দুটোই হয়তো আজকের রাতটা পার করতে সাহায্য করবে। পিঠের নাম শুনতেই কার্তিকদার জিভে জল এলো। সে উৎসাহিত হয়ে বলল, পিঠের কথা আর কইয়েন না ডাক্তারবাবু, গতবার রাসমেলায় গিয়া এক বুড়ির হাতের পাটিসাপটা খাইছিলাম, অমন সবাদ আর জীবনে ভুলুম না। মুখে দিতেই কেমন যেন মিলাইয়া গেল, আর ভেতরে নারকেলের পুরন একেবারে অমৃত। ততক্ষণে গপু চাচা বুঝে গেছেন বকুলবাবুর কি চাই। তিনি মাটির ভাঁড়ে টকবগে গরম লাল চা আর তাতে পরিমাণ মতো আদা আর থেতু করা এলাচ দিয়ে সেটা ডাক্তারবাবুর দিকে বাড়িয়ে দিলেন। চায়ে চুমুক দিতেই আলোড়নের মোড় অন্যদিকে ঘুরল। ফরিদপুর গ্রামের উত্তরপাড়ার শ্মশান কালীতলা নিয়ে কথা উঠল। কেউ একজন বলল, অমাবস্যার রাতে ওখানে নাকি অশরীরী ছায়া দেখা গেছে। ব্যাস, শুরু হয়ে গেল ভূত নিয়ে তুমুল তর্ক। ফজলু মিয়া চোখ বড় বড় করে বলল, তারা যাই বলো, তেনারা আছেন। আমার নিজের দাদা একবার মাঠ পেরিয়ে আসার সময় দেখেছিল। পাশ থেকে মাধবদা হেসেই খুন, আরে ধুর মশাই, ওসব মনের ভুল। আরে গাঁজাখুরি গপ্প মশাই, সব গাঁজাখুরি গপ্প। এই কুয়াশায় বাঁশঝাড় নড়তে দেখে ভূত ভেবে, আর বিজ্ঞানও সব মানে না। তর্ক যখন চরমে, কেউ বিশ্বাসে অটল আর কেউ যুক্তি দিয়ে সব উড়িয়ে দিতে চাইছে, ঠিক সেই সময় হঠাৎ ধমকের সুরে একটা ভারী গলা শোনা গেল, থামুন আপনারা। সবাই চমকে তাকালো বকুল গুপ্তের দিকে। এতক্ষণ তিনি চুপচাপ চায়ে চুমুক দিচ্ছিলেন, কিন্তু এখন তার মুখভঙ্গি বদলে গেছে। দোকানের হারিকেনের আলোয় তার চোখ দুটো অদ্ভুত চকচক করছে। সে চোখে বিরক্তি নেই, আছে এক গভীর আদিম ভয়। বকুলবাবু চায়ের ভাতটা নামিয়ে রাখলেন।
তার গলার স্বর খাদে নামিয়ে বললেন, আমিও একসময় মাধবদার মতোই ভাবতাম। বিজ্ঞান, যুক্তি, ডাক্তারি এসবের বাইরে আমি কিচ্ছু বিশ্বাস করতাম না। ভূত প্রেত ছিল আমার কাছে শুধু কুসংস্কার আর দুর্বল চিত্তের ভ্রম। তিনি থামলেন। দোকানের প্রতিটি মানুষ তখন পিনপতন নিস্তব্ধতায় তার দিকে তাকিয়ে। বকুলবাবু ঢোক গিলে বললেন, কিন্তু একটা রাত, মাত্র একটা রাত আমার সমস্ত বিশ্বাস, আমার অর্জিত সব জ্ঞানকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিল। আপনারা হয়তো ভাববেন আমি গুল মারছি, কিংবা ডাক্তারবাবু আজ আষাঢ়ে গল্প শোনাতে বসেছেন। তিনি সকলের মুখের দিকে একবার তাকালেন, যেন বোঝার চেষ্টা করলেন কেউ অবিশ্বাস করছে কিনা। তারপর ধীরে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আপনারা বিশ্বাস নাই করতে পারেন, সেটা স্বাভাবিক। যুক্তি দিয়ে ভাবলে এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু মনে রাখবেন, আমাদের এই দৃশ্যমান জগতের বাইরেও একটা জগৎ আছে, যার সমীকরণ আমরা মেলাতে পারি না। যা আমি স্বচক্ষে দেখেছি, যা অনুভব করেছি, তাকে অস্বীকার করার স্পর্ধা আজ আমার নেই। বললে হয়তো হাসির খোরাক হব, কিন্তু ঘটনাটা বুকের ভেতর পাথরের মতো চেপে আছে। ফিসফিস করে বলল, কি হয়েছিল ডাক্তারবাবু, বলুন না। বকুলবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। গায়ের চাদরটা আরও একটু শক্ত করে জড়িয়ে ধরলে, যেন পুরনো শীতের কাঁপুনিটা আবার ফিরে এসেছে। দোকানের হারিকেনের আলোয় তার মুখের ছায়াটা পেছনের টিনের বেড়ায় দীর্ঘকায় হয়ে নাচছে। তিনি বলতে শুরু করলেন, 20-30 বছর আগের কথা। তখনকার মতো এখনকার আবহাওয়া এত খামখেয়ালি ছিল না। তখন নিয়ম করে কালবৈশাখী আসত। তোমরা তো জানোই, সেই সময়কার কালবৈশাখীর রূপ ছিল রুদ্রমূর্তির মতো। এমনি এক অনবস্যার রাত, আকাশ কালো করে মেঘ জমিয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহুর, আর তার সঙ্গে প্রলয়ঙ্কর ঝড়। গাছপালা সব মড়মড় করে ভেঙে পড়ার জোগাড়। ডিসপেন্সারি বন্ধ করে সবে শুয়েছি, দরজায় ধুমধাম করে কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতে দেখি কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন গজেন্দ্র কাকা, অপর্ণা বৌদিদের ঠিক পাশের বাড়ির বাসিন্দা। বৃদ্ধ মানুষ শীতে আর ভয়ে থরথর করে উঠছে। আমাকে ডেকে জড়িয়ে ধরে বললেন, বকল বাবা চলো, বৌমা বোধহয় আর বাঁচবেন না, পাগলের মতো করছে, টুপলুন নাকি ঘুম, শরীর খারাপ, গা পড়ে যাচ্ছে। আমি অবাক হলাম, বললাম, কাকা টুপলু তো। গজেন্দ্র কাকা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেল। বললেন, জানি বাবা, জানি, আমি সব জানি, মেয়েটার কপালটাই পোড়া। বিয়ের 1 বছরের মাথায় স্বামী গেল, আর কোল আলো করে যে ছেলেটা এলো তাকেও কি সইল? সদ্যজাত বাচ্চাটা সাপের কামড়ে সেই কবে, কিন্তু কিন্তু ও কি আর তা মানে? স্বামীর শোক আর সন্তান হারানোর যন্ত্রণা মেয়েটার মাথাটাই খেয়ে নিয়েছে। অদৃশ্য কাকে যেন নিজের সন্তান মনে করে আঁকড়ে ধরে পড়ে আছে ওই পোড়ো বাড়িতে। 3 কুলে আর কেউ নেই। ডাক্তারবাবু, শ্বশুর শাশুড়ি বেঁকে থাকলেও না হয় একটা কথা ছিল। বড় একা মেয়েটা, বড় একা। গজেন্দ্র কাকার কথাগুলো শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অপর্ণা বৌদির প্রতি আমার সেই অব্যক্ত দুর্বলতা, সেই মায়া, সব যেন এই ঝড়ের রাতে আমার মাথা চাড়া দিয়ে উঠল। আমি জানতাম যাওয়াটা ঠিক হবে না, কিন্তু ওই অসহায় অনাথিনী মেয়েটার মুখ মনে করতেই নিজেকে আটকে রাখতে পারলাম না। ব্যাগটা কাঁধে নিয়ে সাইকেলটা বের করলাম। যখন ওর বাড়িতে পৌঁছলাম, ঝড় তখন তাণ্ডব চালাচ্ছে। বাড়ির নড়বড়ে জানলাগুলো হাওয়ার দাপটে আছাড় কাটছে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে দেখি এক ভৌতিক পরিবেশ। হারিকেনের আলো বাতাসের দাপুটে দপদপ করছে, আর সেই আলো আধারিতে দেখলাম অপর্ণা বৌদি মেঝের উপর হাঁটু মুড়ে বসে আছে। চুল উস্কো খুস্কো, চোখে মুখে এক অনুমাদ দৃষ্টি। আমাকে দেখেই তিনি হিস হিস করে উঠলেন, খবরদার ডাক্তার, কাছে আসবেন না, একদম ছোবে না ওকে, তুমি দূর থেকে ওষুধ দাও, টুটু কিন্তু খুব কষ্ট পাচ্ছে। আমি তাকালাম খাটের দিকে, একটা বড় মশারি টাঙানো। ভেতরে আবছা অন্ধকারে মনে হলো বিছানায় কেউ শুয়ে আছে। সাইজে ছোট, বাচ্চার মতোই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মশারিটা নড়ছে। হাওয়ায় নয়, ভেতর থেকে কেউ যেন নাড়াচাড়া করছে। হঠাৎ আমার চোখ গেল মেঝের দিকে। হারিকেনের আলোয় দেখলাম বিছানার নিচ থেকে চুইয়ে চুইয়ে কালো জল গড়িয়ে পড়ছে। না না, ওটা বৃষ্টির জল নয়, স্বাদ চুড়িয়ে পড়া জলও নয়, ওটা ঘোলাটে ধকধকে কাদা জল। আর সে তীব্র পচা গন্ধটা বমি আসার মতো দুর্গন্ধ। আমার ডাক্তারি মগজে তখন যুক্তির খেলা শুরু হয়ে গেছে। মনে হলো অপর্ণা কি তবে কোনো মৃতদেহ লুকিয়ে রেখেছে, কোনো বাচ্চার ছেলে বা কোনো জীবজন্তু মেরে বিছানায় ফেলে রেখেছে? এটা কি কোনো ক্রাইম সিন? পুলিশ ডাকবো? ভয় আর সন্দেহে আমার গলা শুকিয়ে এলো, কিন্তু সত্যটা জানার অদম্য কৌতূহল আমাকে থামতে দিল না। আমি সাহস সঞ্চয় করে খাটের দিকে পা বাড়ালাম। অপর্ণা বৌদি চিৎকার করে উঠলেন,
না যেও না, ও ভয় পাবে, ও অচেনা লোক পছন্দ করে না। আমি তার আর্তনাদ গ্রাহ্য করলাম না। এক ঝটকায় হ্যাচ কাটানে মশারিটা ঝিরে ফেললাম। হারিকেনের আলো সরাসরি গিয়ে পড়ল বিছানার ওপর, আর সেই আলোয় যা দেখলাম, বিশ্বাস করো, আমার শিরা উপশিরায় রক্ত হিম হয়ে বরফ হয়ে গেল। মনে হলো পায়ের তলার মাটি সরে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি আমি। বিছানায় কোনো মানুষ নেই, কোনো রক্তমাংসের শিশু নেই। সেখানে শুয়ে আছে হুবহু টুমলুর আকারের একটা মাটির পুতুল। কিন্তু সেটা যেন তেন পুতুল নয়। ভালো করে তাকাতেই আমার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। পুতুলটার বুকটা চেরা, আর সেই ফাঁক দিয়ে উকি মারছে আসল মানুষের হাড় পাঁজরের হাড়। বিভৎসভাবে গেঁথে দেওয়া হয়েছে মাটির শরীরে। আর চোখ, ওগুলো পাথরে বা কাঁচের চোখ নয়, ওগুলো আসল মানুষের অক্ষিগোলক। পচে পোলে কোটর থেকে বেরিয়ে আসছে গোলাটে সাদা মণি দুটো, যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি ছিল। পুতুলটার গায়ের মাটির ওপর জায়গায় জায়গায় তালি দেওয়া, কিন্তু কাপড়ের তালি নয়, ওগুলো মানুষের চামড়া। অপর্ণা বৌদি নিজের হাত আর পায়ের চামড়া ব্লেড দিয়ে কেটে কাঁচা রক্তমাখা অবস্থায় সুদ দিয়ে ওই পুতুলের গায়ে সেলাই করে লাগানোর চেষ্টা করেছে। পুতুলটা রক্ত আর কাদায় মাখামাখি হয়ে এক কিংভূত কিমাকার রূপ ধারণ করেছে। আমি যখন থরথর করে কাঁপছি, তখন কানে এলো অপর্ণা বৌদির সেই হাসি। খিলখিল করে নয়, গলার ভেতর থেকে উঠে আসা এক বিকৃত খড়খড়ে হাসির শব্দ। তিনি মেঝের ওপর আমাগুড়ি দিয়ে এগিয়ে এলেন, চোখের চাউনি সম্পূর্ণ উন্মাদ। ফিসফিস করে বললেন, কি ডাক্তারবাবু, আমার টুমলুকে দেখে বুঝি হিংসে হচ্ছে? গত 6 মাস ধরে আমি তিল তিল করে ওকে গড়েছি। তারপর তিনি যা বললেন তা শুনে আমার মনে হলো আমি নরকের দরজায় দাঁড়িয়ে আছি। অপর্ণা বৌদি বললেন, ওই যে শ্মশানের তান্ত্রিক বাবা, তিনি বলে দিয়েছেন টুমলুকে তোরা মাটিতে পুঁতে দিয়েছিল। লাশটা তো আমি পাইনি, কিন্তু বাবা বলেছেন যে মাটিতে ওকে পোতা হয়েছে। সেই গোরস্থানের মাটি আর আমার শরীরের রক্ত মাংস যদি এক করা হয়, বিশেষ তিথিতে মন্ত্র পড়ে যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, তবেই টুমলু ফিরবে। এ তো নড়ছে, ও খিদে পেলে কাঁদে। আমার রক্ত আর মাংস দিয়ে ওকে আমি প্রাণ দিচ্ছি ডাক্তারবাবু। ও আমার টুমলু। বাইরে তখন বাজ পড়ল সশব্দে। সেই বিদ্যুতের আলোয় দেখলাম পুতুলটার পচা চোখের মণি দুটো যেন সত্যি একটু নড়ে উঠল। অপর্ণা বৌদির হাতে তখনও টাটকা রক্তের দাগ। নিজের শরীর কেটে তিনি ওই কাদার পিণ্ডের প্রাণ সঞ্চার করার চেষ্টা করছেন, এক আদিম নিষিদ্ধ কালো জাদুর নেশায়। বকুলবাবু থামলেন। চায়ের দোকানে পিনপতন নিস্তব্ধতা। গফুর চাচার হাত থেকে চায়ের ছাঁকনিটা কখন পড়ে গেছে খেয়ালই নেই। বকুলবাবু একটু জল খেলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলার স্বর ধরে এসেছে। তিনি আবার বলতে শুরু করলেন, ওই বিভৎস দৃশ্য দেখে আমার পেটের নাড়ি ভুঁড়ি যেন উল্টে আসার উপক্রম হলো। মনে হলো এক্ষুনি উগড়ে দেব। বমি আটকানোর জন্য আমি নাকে কাপড় দিয়ে পিছু করতে শুরু করলাম। নিজেকে বোঝালাম, বক পালা, এসব পাগলামি, এসব চোখের ভুল। ওটা শুধুই একটা জড় বস্তু, কাদার হাড়ের তৈরি একটা পুতুল মাত্র। বিজ্ঞান এসব মানে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে গড় গড় করে বাজ পড়ল খুব কাছেই কোথাও। সেই তীব্র নীল আলো জানলা দিয়ে এসে পড়ল সরাসরি বিছানার উপর। আর সেই আলো যা দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ওটা জড়বস্তু ছিল না। দেখলাম ওই কাদা হাড় আর চামড়ার জোড়াতালি দেওয়া কিংভূত কিমাকার তালটা নড়ে উঠল। প্রথমে আঙুলগুলো, তারপরে কনুই। ধীরে ধীরে খুব কষ্টে একটা থলথলে জুয়েলি ফিশের মতো শরীরটা নিয়ে জিনিসটা বিছানায় উঠে বসল। সারা ঘর জুড়ে তখন সে পচা গন্ধ আর ধুনোর গন্ধ মিলেমিশে একাকার। মাটির তলাটা থেকে একটা অস্ফুট গুহানি বেরিয়ে এলো। কোনো মানুষের গলার স্বর নয়, যেন মাটির তলা থেকে উঠে আসা বাতাসের শব্দ। সেটার কোনো মুখ ছিল না, চোখ নাক কিছুই স্পষ্ট নয়। মুখের জায়গায় শুধু একটা অন্ধকার গর্ত, আর সেই গর্ত দিয়ে একটা হাড় হিম করা আওয়াজ বেরোলো। কিন্তু আমার রক্ত জল হয়ে গেল। অপর্ণা বৌদি কিন্তু ভয় পেলেন না, বরং তার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত মাতৃত্বের আনন্দ। তিনি পাগলের মতো ছুটে গেলেন বিছানার দিকে। আসছিস বাবা, ফিরে এসছিস তুই, বলে তিনি 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ওই বিভৎস মাটির পিশাচটাকে। আমি চিৎকার করতে গেলাম, বৌদি সরুন, ওটা আপনার ছেলে নয়। কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। দেখলাম জিনিসটা তার কাদা মাখানো বিকৃত হাত দুটো দিয়ে অপর্ণা বৌদিকে পাল্টা জড়িয়ে ধরল। কিন্তু সেটা সাধারণ আলিঙ্গন নয়। আমি দেখলাম অপর্ণা বৌদির শরীরটা যেন মাটির ভেতরে দেবে যাচ্ছে। মাটির তলাচা যেন এক হলো রাক্ষসের গদাকার স্তম্ভ, যেটা জ্যান্ত মানুষকে চুষে নিচ্ছে। অপর্ণা বৌদির শরীরটা ধীরে ধীরে ওই কাদার সাথে মিশে যেতে লাগলো। তার শাড়ি, হাত, চুল সব যেন ওই কাদার শরীরের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। তিনি যন্ত্রণায় ছটফট করছেন না,
বরং এক অদ্ভুত শান্তিতে চোখ মুজে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন ওই শয়তানের কাছে, যেন তিনি এটাই চেয়েছিলেন। ঘরের দেওয়াল, ছাদ, মেঝে সব যেন আমার চোখের সামনে ঘুরতে শুরু করলো। সেই পচা গন্ধ, মাটিদের আর্তনাদ আর অপর্ণা বৌদির শরীর গলে কাদার সাথে মিশে যাওয়ার দৃশ্য আমার মস্তিষ্ক আর নিতে পারল না। চোখের সামনে এক রাশ অন্ধকার নেমে এলো। আমি জ্ঞান হারালাম। পরদিন যখন জ্ঞান ফিরল তখন ঝড় থেমে গেছে, বাইরে রোদ উঠেছে, পাখিরা ডাকছে। আমি শুয়ে আছি বারান্দার এক কোণে, মাথাটা দপদপ করছে। প্রথমে ভাবলাম সবটাই হয়তো দুঃস্বপ্ন, কাল রাত্রে হয়তো জ্বর এসেছিল আমার। কিন্তু ভুলটা ভাঙল একটু পরেই। গ্রামের লোক আর পুলিশে বাড়ি গিটলিট করছে। খবর পেয়ে দারোগা বাবু এসেছে। আমি টলটলে করে ঘরের দিকে গেলাম। ঘরের দরজা ভাঙা, ভেতরে পুলিশ অফিসাররা তন্ন তন্ন করে খুঁজছেন, কিন্তু অপর্ণা বৌদি কোথাও নেই, না জ্যান্ত না মৃত, তার কোনো চিহ্নই নেই। বিছানার উপর শুধু পড়ে আছে একদলা কাদা, কিন্তু সেই কাদার আকৃতিটা বড়ই অদ্ভুত। ভালো করে দেখলে বোঝা যায় যেন একটি নারী মূর্তি তার কোলের সন্তানকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আছে। মা আর তার সন্তান একে অপরের সাথে লেপ্টে মিশে একাকার হয়ে গেছে। শুকিয়ে যাওয়া কাদার উপর তখনও লেগে আছে ছোপ ছোপ গালচে রক্ত। দারোগাবাবু লাঠি দিয়ে কাদার তালটা খুঁচাতে গিয়ে বললেন, স্ট্রেঞ্জ, ভদ্রমহিলা গেলেন কোথায়? বিছানায় এত কাদা এলো কোত্থেকে? চাঁদ চুইয়ে কি? তিনি কৌতূহলবশত হাত বাড়িয়ে কাদার তালটা সরাতে গেলে যেই না তিনি মাটির সেই দলাটার বুকে হাত রাখেন, তিনি চমকে হাত সরিয়ে নিলেন। আরে এটা কি? দারোগাবাবুর গলায় বিস্ময় আর আতঙ্ক। আমরা সবাই উকি মারলাম। দেখলাম মাটির ওই তালটার ঠিক মাঝখানটায়, যেখানে মানুষের হার্ট বা হৃৎপিণ্ড থাকার কথা, সেখানকার মাটিটা একটু নরম আর ভিজে, আর সেই মাটির আস্তরণের নিচ থেকে ধকধক করছে কিছু একটা। দারোগাবাবুর ছুরি দিয়ে আলতো করে ওপরের মাটিটা সরাতেই সবাই শিউরে উঠল। কাদার ভেতর বসানো আছে এক টুকরো তাজা জীবন্ত মাংসপিণ্ড। সেটা তখনও স্পন্দিত হচ্ছে, ধক 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 ধক, যেন মাটির বুক চিরে কেউ নিজের হৃৎপিণ্ডটা ওখানে বসিয়ে দিয়ে গেছে, যেটা মৃত্যুর পরেও থামতে ভুলে গেছে। সেই শব্দ আজও নির্জন রাতে আমি শুনতে পাই। বিজ্ঞানের কোনো বইতে এর উত্তর নেই, শুধু জানি মায়ের ভালোবাসা যখন অন্ধ উন্মাদনায় পৌঁছায় তখন তা প্রকৃতির নিয়ম ভেঙে জন্ম দিতে পারে এক অবিনশ্বর অভিশাপের। বকুলবাবু থামলেন। চায়ের দোকানে তখন শ্মশানের নিস্তব্ধতা। গফুর চাচার উনুনের আগুন নিভে গেছে কখন কেউ খেয়ালই করেনি। বাইরে কুয়াশা যেন আরও ঘন হয়ে চেপে বসেছে সবার বুকের ওপর। বকুলবাবুর কথা শেষ হতেই দোকানের ভারী নিস্তব্ধতা খান খান করে ভেঙে দিল ফজল মিয়া। এতক্ষণ তিনি এক দৃষ্টে তাকিয়েছিলেন, এবার যেন সম্বিত ফিরে পেলেন। গায়ের চাদরটা ঝাড়া দিয়ে তিনি প্রায় ধমকের সুরেই বলে উঠলেন, আরে রাখেন তো ডাক্তারবাবু, মানছি আপনি বিদ্বান মানুষ, কিন্তু তাই বলে যা খুশি তাই বলবেন? মাটির দলার মধ্যে জ্যান্ত হৃৎপিণ্ড ধক করছে, তাও আবার কাঁদার পুতুলের ভেতর। এসব আজগুবি গপ্প ছোটদের ভোলাতে পারেন, আমাদের মতো বয়স্ক লোকেদের নয়। ওসব আপনার চোখের ভুল বা মনের বিকার হবে। দোকানের বাকিরাও নড়ে চড়ে বসল। মাধবদা আর কার্তিক দাস একে অপরের দিকে তাকালো। তাদের চোখেও সন্দেহের ছায়া। পরিবেশটা হঠাৎ করেই তর্ক